নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আমাদের যে স্টুডিও নক্ষত্রের আলো আপনারা সবাই জানেন, আর সমস্যার সমাধান কিন্তু এই অনুষ্ঠানটি। কিন্তু আজকে একটু অন্যরকম, একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব, যে আমাদের সবার কিন্তু অনেক কৌতূহল থাকে গ্ল্যামারাস দুনিয়া নিয়ে, এবং সেই বিষয় নিয়ে অনেক কিছু বলবো আজকে। একটা সত্যি কথা, মানে একদম মানে অকপটে একটা সত্যি কথা বলবো, যে শুধু যে গ্ল্যামারাস দুনিয়াতে হয় সেটা কিন্তু নয়। না, আমি এটা তো বলার চেষ্টা করলাম আপনাকে। আমরা জানতে পারি, মানে ওটা হওয়া মানে কি, হ্যাঁ, যে ওটা film রিভিল line-এ, হয়ে যায়। হ্যাঁ, এটা রিভিল মানে সবাই জানতে পারে, জানতে পারছে। কিন্তু অনেক জায়গায় হয় আমরা জানতে পারি না, মানে চেপে যায় বা ওটাই হয়। আমি দেখেছি, মানে একটা খুব গোপনীয় কথা, একজন রান্নার মহিলা, যে মানে বাড়িতে রান্নার মাসি, যেটা বলি রান্নার আমরা। মাসি, মানে খুব ভালো আমাদের সাথে একটা সম্পর্ক, মানে আমাদের বাড়িতে উনি আসেন, রান্না টান্না করে দেন। মানে ওই ব্যক্তিটা এনি টাইম ফোনে ব্যস্ত থাকে, এনি টাইম আমার বাড়িতেও এনি টাইম ব্যস্ত থাকে। তো এটা একদম মানে মানে এত ব্যস্ত কেন থাকে? এত ব্যস্ত, রান্না বান্না করতেই বা এলে কেন? নুন বেশি দিয়ে দেবে, নলে চিনি বেশি দিয়ে দেবে, ছেলে কি আছে, করবে যায় না। মেয়ে আছে, সম্পর্ক মানে ভালো আছে, কিন্তু সে এনি টাইম ফোনে ব্যস্ত। এবার অনেক খোঁজ নিয়ে দেখলাম যে সে আরেকজনের সঙ্গে একটা ইনভলভ সম্পর্কের হ্যাঁ। মধ্যে আছে। এটা না এখন একটা ফ্যাশন হয়ে তো গেছে, জানেন তো? যার যে কটা বয়ফ্রেন্ড তার নাম মানে তত বেশি আর কি, মানে ওদের মধ্যে হ্যাঁ। বন্ধুদের মধ্যে ওর ক্রেজটা অনেকটা বেশি। কিন্তু এতে তো সংসার নষ্ট হয়ে যায়, এতে সম্পর্ক নষ্ট হয়ে যায়, এতে ভিতরের যে গ্রহের ফের ওটা নষ্ট হয়ে যায়। গ্রহের ফেরও নষ্ট হয়ে যায়। অনেকেই যায় না। আমার বৃহস্পতি খুব ভালো, তাকে আমরা নিজেরাই নষ্ট করে নিজেরাই দিচ্ছি। ডাউন করে দিচ্ছি। আমি চাকরি হারিয়ে ফেলেছি, তো আমি আবার চাকরি পেয়ে যাব কালকে। এক্স্যাক্টলি। মানে এই যে একটা মানে কি করে পাবে, চাহিদা, তাকে দরকার কি কতটা, করে দরকার এরকম পড়াশোনা, ভাবে বোঝার ক্ষমতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে ধৈর্য হারিয়ে পেশেন্সটা ফেলছে। হারিয়ে যাচ্ছে মানুষের জীবনে, মানে ধৈর্যটা কে কেন বাড়ায়? জানেন? কম্পিটিশন মার্কেট। তাহলে আমি ছোট হয়ে যাব, ও অনেকটা এগিয়ে গেল। আর এই ছোট বড় হওয়ার থেকে নিজের মনের শান্তিটা তো বড় কথা না? নিজে তুমি এমন একটা জায়গা ধরে রেখে যদি তুমি আরো 10 পা বেশি এগোতে পারো, সেটা বেশি দরকার। ও হয়তো 10 পা এগিয়ে গেছে, তুমি হয়তো আবার একটু ধৈর্য ধরে যদি কাজ করো, ঈশ্বরের আশীর্বাদ এবং অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে, তুমি হয়তো 20 পা এগিয়ে যাবে। তোমার একটু সময় লাগলো, কিন্তু তার থেকে তুমি কিন্তু পিছন দিকে দেখাবে তখন যে তুমি 10 পা এগিয়েছিলে, দেখো আমি আজ 20 পা। সুন্দর একটা কথা বললো, এটাই হয় মানব জীবনে, কেউ আগেই যায়, কেউ পিছিয়ে পড়ে। তো জীবনে চলার পথে বাধা আসে, বাধা বিঘ্ন থাকবে। তো আমাদের সঠিক গ্রহের প্রতিকার যদি করা হয়, সঠিক যদি গ্রহের ভাইব্রেশন দেওয়া হয়, তাহলে জীবনে সাকসেস, সাফল্য সবার আসবে। আমরা যদি মনে করি ও আমাকে খারাপ কথা বলেছে, আমি ওকে খারাপ কথা বলবো। দিদি একটা খুব ভালো কথা বলেছে, যে এরকম আছে, অনেকে আছে, না ও তো আমার সাথে ভালো ব্যবহার করে না, আমি কেন করব ভালো ব্যবহার, ও তো আমার সাথে ঝগড়া করে, আমি কেন ওর সাথে ভালো ব্যবহার করব। অনেকেই বলে, কি বলে জানেন, অনেকে বলে না না না, ও ভালো নয়, ও খুব বাজে, ও তো বাজে। এই যে জিনিসগুলি সবসময়, আমি অন্যকে বাজে বলা, এই অন্যকে বাজে বললেও কিন্তু নিজের নেগেটিভ হয়ে যায়, ভাইব্রেশনটা ভিতরে চলে আসে। সে উন্নতি ইউ করতে আর পারে। ভেরি কারেক্ট, ভীষণ ঠিক বলেছেন আপনি এটা। এটা ওর নেগেটিভিটিটাও কিন্তু ওর ভিতরে চলে আসছে। তুমি ওকে খারাপ বলছো, কোন একটা স্বার্থে হয়তো তোমার লেগেছে, না হলে তো কেউ খারাপ বলবে না। জেলাসি হয়েছে, কিন্তু তুমি কনস্ট্যান্ট যদি ওকে বলতে থাকো না, তোমার মধ্যে ওটা ফিডব্যাক করবে, ইয়েস, ওটা তুমি পেয়ে যাবে। ধরুন আমি চাকরি পেয়েছি, ঠিক আছে, আমি ধরুন একটা চাকরি মানে করলাম, ও ও তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, হয়তো ঘুষ দিয়ে চাকরি পাইনি, ও ক্রেডিটেও পেয়েছে, কষ্ট করে চাকরি পেয়েছে, কেন ও ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ওর মেয়ে একটা ভালো জায়গায় বিয়ে করেছে, ও বিয়েটা ও বেশি দিন টিকবে না, ও তো হয়ে যাবে, সহ্য করতে পারলো না। এই যে নেগেটিভিটি, মানেটা কি, জেলাসি। এই যে উনি ভালো অভিনয় করে, ঠিক আছে, ওর থেকে আমিও অনেক ভালো অভিনয় করি। একটা কম্পিটিশন, এবং ব্যাড কম্পিটিশন থাকা ভালো, গুড অ্যান্ড ব্যাড, এটা ভুল। তুমি আরো অনেক কিছু শিখে তুমি সেরকম অভিনয় করো যে তোমাকে লোকে ভালো বলে। আমি এখন বলি নতুন নতুন মেয়েদের যখনই দেখা হয়, যে তুমি কম্পিটিশনটা মনে মনে রাখবে,
সবসময় দেখাবে না, এটা আমি বলি। তো আপনিও তো অভিনয় করতেন বা করছেন, বা আপনি একটা ভালো চরিত্রে করেছিলেন, কাজ করেছি অনেক। করেছি অনেক, কিন্তু আপনার এমন হয়েছে যে আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী কে ছিল যাদের খুব ভালো লাগতো, আপনি শিখতেন, আপনি জানতেন, বুঝতেন, এমনও তো হয়? শিখতাম মানে আমি ছোটবেলায় বাঞ্ছারামের বাগান যখন করি তখন আমার 18 হবে, 17-18 ক্যালকুলেট করলে তাই মানে বেরোচ্ছে। একদম মানে বাচ্চা মেয়ে ছিলাম। বাচ্চা মেয়ে, মানে তখন দেখতে একদম অন্য ফুরফুরে আর কি, ফুটফুটে। খুব সবসময়। তো সেই সময় কারো কোনো অভিনেতা বা অভিনেত্রীকে ভালো লাগার মতো বুদ্ধিও ছিল না ইনফ্যাক্ট। কেন ম্যাচিওরিটি না হলে স্ক্রিনে তাকে আমার ভালো লাগবে সেরকম জায়গায় তোমাকে আসতে হবে যে তুমি তাকে ভালো বলবে, তোমার বিচার শক্তিটা অনেকটা স্ট্রং হবে। Yes. তো কাজেই ওই 25-26 বছর বয়সের পর থেকে আমার ভালো লাগা, এই শিল্পীকে ভালো লাগছে, সেসবগুলো শুরু হলো। সেটা কিন্তু শুরু হলো অ্যাকচুয়ালি আমার বম্বের আর্টিস্ট দিয়ে। মানে দেখতে 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 ভালো লাগা শুরু হলো হেমা মালিনীকে। Oh my God. এত সুন্দর দেখতে, এত ভালো অভিনয় করে, এত স্নিগ্ধ চেহারা, দেখবেন কোনো উগ্রতা নেই চেহারার না মধ্যে, না না, কিন্তু হিরোইন হিরোইন এত সাবলাইম বিউটি, একটা যেন মা সরস্বতীর মতো মুখখানা। সে শোলে শোলে বই ফেমাস, কি ভালো অভিনয়। আমার বাবা তো এখনো বলে যে শোলে বইটা চালা, হ্যাঁ, হ্যাঁ, এখনো ভালো দেখতে লাগে, যায়। ভালো লাগে। মানে হয় না একটা কোথাও একটা গল্পটাই তো টান- ভীষণ ভালো, ঘটনাটাই তো ভালো মানে ছবির। মানে এরকম একটা খোলামেলা অভিনয়, মানে একটা আলাদা লেভেল নিয়ে আসে। তারপরে আস্তে আস্তে শুরু হলো আমার রেখাকে ভালো বলতে। রেখাও কি ভালো ভালো অ্যাক্টিং এর সুযোগ পেলেন এবং দেখাতে পারলেন এরকম ভাবে। দেখতেও তো একটা দেখতে অসম্ভব সুন্দরী, এখনো খুব সুন্দর। আর আর ছেলেদের মধ্যে ছেলের মধ্যে এখন আমার ভালো লাগে শাহরুখ খানকে, খুব ম্যাচিওর লাগে। আগে আমির খানকে ভালো লাগতো, এখন আমার শাহরুখকে বেশি ভালো লাগে। ও মাই গড, শাহরুখ তো শাহরুখ সবার ইজ ভেরি স্মার্ট, ইউ নো, সবার এত স্মার্টনেস ওর 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 চলা ফেরা, কথা বলা, অ্যাক্টিং। একটা আর্টিস্ট সব রকম ভাবে সব রকম। হবে, শুধু তো দেখতে সুন্দর হলে হবে না, সব কিছুটার ভীষণ পরিমাপ, মানে মাপ আছে। আর স্মার্টনেসটা আমার ভীষণ দেখতে ভালো লাগে। সুন্দর তো সবাই আছে, কেন আপনি শাহরুখ খানের কথা বলেন? Because অত সুন্দর নয়, সুন্দর, কিন্তু ওকে সবকিছু মিলিয়েও ভীষণ সুন্দর, একদম, ভীষণ স্মার্ট। মানে সব দিক দিয়ে মিলিয়ে নাম্বার দিলেন। নাম্বার দিলাম। আচ্ছা, বাংলায় কাকে ভালো লাগে? বাংলাতে যে আছে, বাংলাতে তো অবশ্যই উত্তম কুমার ছিলেন। ছিলেন। সেই সময় তো উনি আমার একটা ইন্ডাস্ট্রিতে অন্য ছিলাম না। মহানায়কনার কথা তো তারপর থেকে আমার আছেই। তেমন কাছে খুব মানে ফিদা হয়ে গেছি, পাগল হয়ে যাচ্ছি, এরকম কারো কেউ নেই। আমি শুধু সম্মান করি রঞ্জিত মল্লিককে, My God. খুব আমার খুব সম্মানের মানুষ। আপনি চান যে আমাদের এই নক্ষত্রের আলোতে উনি আসুন? আসুক না, হ্যাঁ, উনি আসবে, স্যারকে নিয়ে আসুন না। একদম, একদম। খুব ভালো লোক, একদম। এইরকম বনে দিয়া না, এইরকম মানুষ, কোনো সটতা নেই, মিথ্যে কথার নেন না, মানে সাহায্য নেন না নিজের জীবনে, স্পষ্ট বক্তা, এবং মানুষের প্রতি যেরকম ব্যবহার করেছেন। কেন উনি যখন কাজ করছেন তখন তো আমিও কাজ করতাম, কাজে আমি খুব ভালোভাবে ওনাকে দূর থেকেই চিনেছি। ছবি করেছি কিন্তু ব্যবহারটা হয় না যে ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানসরা বলছে এই বড্ড ভালো লোক। মানে একটা জেনেটিক একটা ব্যাপার থাকে, মানে যেমন তার মেয়ে কোয়েল, সেও কিন্তু খুব মিষ্টি, সে খুব ভীষণ ভালো মিষ্টি এবং বনেদি ব্যবহার, ফ্যামিলি থেকে এসেছে তো, তার কথা, টকিং কথা, পাওয়ার হ্যাঁ, দুর্দান্ত। তারপর মানুষের সঙ্গে ব্যবহার, সবকিছু মিলিয়ে একটা মানুষ। একটা বলবো কথা, সেটা হলো দিদি নিজে অভিনয় করত এবং কিছুটা দিন গ্যাপ ছিল, অভিনয়ে পায়নি। তারা এটা মাথায় রাখো যে সবাই কিন্তু অভিনয়ে পায়নি বলে গ্যাপ দেয় তা নয়। দিদি একটা ফ্যামিলি তৈরি করতে গিয়ে সেটাও একটা মহিলার জীবনে ভীষণ দরকার। অনেকটা দিন উনি অতিবাহিত করেছে। তার কারণ কি? ফ্যামিলিকে ভালোবাসা তো বড় ফিল্ম, এটা একদম বড়, মানে একদম দামি কথা। ইয়েস, ফ্যামিলিকে ভালোবাসতে হবে। কেননা এখন তো ফ্যামিলি ভেঙে যাচ্ছে, সেগুলো দেখে তো আমরা ভয় পাই সব, কিন্তু আমরা আটকে রেখেছি। ঝগড়া অশান্তি যাই হোক, আমি ভেবেছি এটা ধরে রাখতে হবে আমাকেই, আমি মহিলা, আমাকেই ধরে রাখতে হবে। সব থেকে বড় অ্যাচিভ করেছেন না এতদিন, লং একটা ডিসটেন্স, 30 বছরের বেশি আমি
রেখেছি ঈশ্বরের আশীর্বাদ। লং ডিস্টেন্স মানে ফিল্মে থেকেও সংসারে কিন্তু একদম অ্যাটাচমেন্ট, সেই সংসারটা এখনো স্টিল নাও অনেক আছে ফিল্মকে ধরে রাখতে সংসার নষ্ট করে নষ্ট দেয়। হয়ে যাচ্ছে। গেছে, আমার অনেক জানা আছে, গেছে সংসার। এবার দেখো আমরা পারস্পরিক দোষ দিই, স্বামী স্ত্রীর মধ্যে তো দোষ হবেই, দোষ থাকবে, কিন্তু আমাদের কাজের জন্য অনেকেই আছে সংসার নষ্ট করেছে। কারা কারা কাজের জন্য সংসার নষ্ট করেছে তারা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে যে কাজটাকে ইম্পর্টেন্ট কতটা দিয়েছো আর সংসারকে কতটা। অনেকেই আছে, আমি বলবো কাজ সংসার ব্যালেন্স করে চলো, দেখবে সাফল্য সাকসেস আরো বেশি আসবে। আরো ঠিক বেশি কথা, আসবে। খুব দামি কথা। এবং এটাও কিন্তু গ্রহের জন্য হয়, এটা কিন্তু আমরা চাইলেই পারবো না, আমাদের মঙ্গল যদি নেগেটিভ থাকে আমাদের সবসময় টেম্পটেড হয়ে যাবে, সবসময় ভুল সিদ্ধান্ত নেব, মানে উল্টো পাল্টা সিদ্ধান্ত। বুধ যদি নেগেটিভ থাকে, নেগেটিভ থাকে, বুদ্ধি দেয়, গণেশজি, এটা গণেশের বিশাল বুদ্ধি দেয়, কিন্তু বুধ নেগেটিভ থাকলে বুদ্ধি আপনাকে বিভ্রান্ত করবে। বিভ্রান্ত দেখা গেল আপনার মনে হবে বুদ্ধিভ্রষ্ট, যেটা বলে বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে। মানে এত সুন্দর ভাষা হয়তো আমি বলতে পারলাম না, বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে বুধের নেগেটিভিটির জন্য, যার জন্য অনেক সংসার নষ্ট হয়ে যায়। যে আচ্ছা জানো তো ওই ছেলেটা না আমাকে খুব ভালোবাসে, ওই ছেলেটা আমার সাথে প্রতিদিন ফোনে কথা বলে, আমার খেয়াল রাখে, কারণ আমি ঘরে একা, আমার স্বামী চলে যায় কাজে, আমাকে সে টাইমই দেয় না, আমি একা। কিন্তু ওই পুরুষটা আমাকে টাইম দিচ্ছে। হ্যাঁ, ওই পুরুষটা আমাকে টাইম দিচ্ছে, তার মানে ও ভালো, ও বেকার, ওর কোনো কাজ নেই। এক্স্যাক্টলি, সেটা বুঝতে হবে, সেটা বুঝতে হবে। কাজ দিয়ে আর তোমার স্বামী তোমার কাছে আসছে আর মানে তোমাকে টাকা পয়সা অর্জন করে আসছে এবং সংসার চালাচ্ছে, যদি সন্তান থাকে তাকেও দেখছে, সে তো একটা কাজ, ভরাট সংসার। কিন্তু তুমি ভরাট সংসার তুমি বুদ্ধিভ্রষ্টর জন্য একদম দামি কথা, একদম এটা হচ্ছে। তো অনেকের কুষ্টি নেই, তো জন্ম সময় জন্ম তারিখ নেই, তো সে কি করবে? সে জানে না তার জন্ম সময়টা কখন। কেন অনেকে আছে যখন ডেলিভারির রুমে কেউ তো ওই সময় টাইমটা দেখে না নার্স সিস্টাররা, হ্যাঁ নার্স সিস্টার লিখে নেয়, সেটাই মান মুখে শুনেছি। হ্যাঁ, কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, 10 মিনিট 5 মিনিট এধার ওধার হয়, এবং বাচ্চা কাঁদে, লেট করে, কখন টাইমটা ধরবো, তাকে বাচ্চাটাকে মেরে তো কখন আমি করব। তো এই যে টাইমিংটা, এই টাইমিং ক্যালকুলেশনটা অনেকে ঠিকঠাক না হলেই তো সব ভুল হয়ে যায়। তো সেই জায়গা থেকে অনেকের টাইম জানাও থাকে না যে দাদা আমি হয়েছি না কোন সালে, আমার না সেই বার্থ সার্টিফিকেটটা না কি যেন হয়ে গেছে, আর আমাদের তখন তো হসপিটাল ছিল না, আমার বাড়িতে কোনো দাইমার কাছে গ্রামে গঞ্জে এটা হয়েছে এরকম অনেক জায়গায়। তো সেই জায়গায় তারা কোথায় টাইম পাবে? তারা তো কোনো টাইম দেখতেই পাবে না, জানেই না, তারিখটা জানে না। তো তাদের ক্ষেত্রে কি বিচার হবে না? আমার এখানে ওই বিচারটা হয়, হস্তরেখা দিয়ে হয়, বিচার হয়, তারপরে ফেস রিড করে বিচার হয়, ফেস রিডিং করে, সংখ্যাতত্ত্ব করা, গ্রাফোলজি করা, এবং এগুলো শেখানো হয় আমার এখানে। শুনেছি আমার এখানে কলেজ রয়েছে এটা নিয়ে। তার মানে কি জ্যোতিষটাকে মানে শুধু যে জ্যোতিষ মানে ছক পুষ্টি বিচার করা তা নয়, জ্যোতিষের অনেক পার্ট আছে, সবকিছু। এই যে যেমন ডক্টর মানে কি, শুধু ডক্টর মানে কি, কেউ দাঁতের ডক্টর, কেউ হার্টের ডক্টর, কেউ স্কিন ডক্টর, তাই না? মানে সবকিছু নিয়ে তো, কিন্তু আমরা নাম দিই ডক্টর, আমরা কি বুঝবো? তো বলতে হবে কিসের ডক্টর, তো কেউ এনটি স্পেশালিস্ট, কেউ ডায়াবেটিসের জন্য স্পেশালিস্ট, ডায়াবেটোলজিস্ট যেটা বলে। তো এটা জানতে হবে, কেউ হার্টের জন্য, বুঝতে হবে কে কি। তো সেই জায়গা থেকে আমরা কি করি, আমরা সবকিছুকে কম্বাইন্ড করে একটা কাজ করি, যাতে কি হয় যে আমাদের কাছে আসে তার জন্য সমস্যার সমাধানটা হয়ে যায় খুব ইজিলি, যাতে কোনোভাবে সে যেন মানে মিসগাইড না হয়। এক্স্যাক্টলি। তো সেই জায়গাতে আবার এটাকে মানে বৃহত্তর একটা জায়গায় পৌঁছানোর জন্য আমরা শেখাচ্ছি। তো তাহলে এটা আমি বলবো আপনার কথায় একটা ইনস্টিটিউশন। ইয়েস, অ্যাস্ট্রো একাডেমি। হ্যাঁ, একাডেমি না, জেডি কনসালটেন্সি অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি আমাদের আছে, এবং সেখানে এই সাবজেক্টগুলিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু শেখানো হয়। এবং এটা কেন করা হয়? কারণ যাতে মানুষ কোনো বিভ্রান্তে না পড়ে। আমি মানে এই অ্যাস্ট্রো জ্যোতিষ নিয়ে প্রতিজ্ঞা নিয়েছি যে প্রত্যেকের ঘরে একটা ছোট্ট চটি বই আমি পৌঁছে দেব।
সে খুব সামান্য পারিশ্রমিক নিয়ে হোক বা ফ্রিতে হোক আমি দেবই পৌঁছে, যাতে প্রত্যেকে জ্যোতিষ নলেজ রাখে। বাংলাদের ঘরে মানে বাংলা ভাষায়, যারা হিন্দিভাষী তাদের জন্য হিন্দিতে, যারা ইংলিশ বোঝে তাদের জন্য ইংলিশে, এটা খুব ভালো কনসেপ্ট, মানে যাতে ভেরি গুড মানে কনসেপ্ট। বেসিক নলেজটা যেন বোঝে তারা, যে আমরা তখন তাদের নিজেদের ইন্টারেস্টটা বাড়বে, বুঝেছেন? তাদেরকে আপনি বইটা পড়তে পড়তে তো ইন্টারেস্টটা বাড়বে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের দর্শকদের সবার কিন্তু জানার ইচ্ছে, জানেন তো, আমি দেখেছি যত সিরিয়াল হয় না, যত সিরিয়াল হয় আমি কিন্তু এগুলি একটু অবজার্ভ করি, এবং বেশিরভাগ মেয়েদের হাতে দেখি লাল পলাটা থাকে। আপনার আপনার হাতেও আছে, এটা রহস্য নাকি, এটা কেন পরে আমি এটা তো বলবো, মঙ্গলের জন্য, একদম মঙ্গল। এবং বলে তো যেন ডিভোর্স না হয়, এরকমও বলে। এবারে আমার তো ডিভোর্সের কোনো, আমার না, না, 30 ইয়ার্স হয়ে গেছে একদম, সব। একদম। না, অনেকে বলে এটা স্বামী স্ত্রী সম্পর্কের জন্য নাকি দেওয়া হয়, এবং মঙ্গলের যদি কারোর মঙ্গলটা খারাপ থাকে, অনেকগুলো কারণেই মঙ্গলটা খারাপ থাকে, তাদেরকে দেওয়া হয়। তো আমার মা কিন্তু অনেক বছর আগে এটা পড়িয়েছিল, সেটাকে নতুন করে আমি আবার। একটা কি জানেন তো, মানে আপনি ফলো করবেন, আপনি তো ফলো করেনি, এবং দর্শক বন্ধু যারা আছে তোমরা সবাই ফলো করবে, দেখবে সিরিয়াল দেখি বা ফিল্ম দেখি, ম্যাক্সিমাম মেয়েদের হাতে কিন্তু লাল পলাটা থাকে, ম্যাক্সিমাম। মানে আমি যদি আপনাকে নিয়ে বলি, আমি ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম থাকে, একদম থাকে, ভীষণ। লাল পলাটা থাকে, কোনো একদম। মানে পাথর থাকুক না তো লাল পলাটা থাকে। আর আপনি যেটা বললেন লাল পলা মঙ্গলের জন্য, একদম ঠিক। আমাদের ছকে না, যদি আমি ছক যদি দেখি, আমাদের ছকে মঙ্গল লগ্নে থাকলে মাঙ্গলিক, 4th হাউসে থাকলে মাঙ্গলিক, মাঙ্গলিক, মাঙ্গলিক সপ্তমে থাকলে মাঙ্গলিক, অষ্টমে থাকলে মাঙ্গলিক। এবার এই মাঙ্গলিক থাকলে কি হয়, তাহলে সম্পর্ক নষ্ট হয়, এবং এক একটা মাঙ্গলিকের এক একটা ভাগ আছে। 4th যদি মঙ্গল থাকে তাহলে কেমন সম্পর্কটা থাকবে, অষ্টমে থাকলে কি সম্পর্ক থাকবে, না কোন দিকে নষ্ট হবে, লগ্নেতে থাকলে কি হবে, দ্বাদশে থাকলে কি হবে, এগুলি বিচার করে কিন্তু আমরা একটা লাল পলা দিয়ে থাকি। এবং লাল পলাটা খুব ইজি পজিটিভ, এটা কোনো ক্ষতি করে না, কোনো এটা কখনো ক্ষতি করে না। মানে আমি শুনেছি, মানে লাল পলা যদি কিছু নাও হয় তাও পড়তে পারে, কিছু হলেও পড়তে পারে, না হলে মানে লাল পলাটা সবাই পড়তে পারে, যার জন্য শুভ, শুভ লাল শরীরে রাখাটাও নাকি লাল পলা শুভ। শুভ, রক্তের একটা তারতম্য বজায় রাখে, ব্লাডের একটা তারতম্য। দিদির কাছে যে আরেকটা কথা শুনবো, যে একজন জ্যোতিষের এই যে আধ্যাত্মিকতা, এই যে আমি ঠাকুর নিয়ে এতটা মানে মানে কি বলবো ভাবি, বা মানে ঈশ্বরেরকে নিয়েই আমি থাকি। আপনার তো মা কালীর মন্দির দেখলাম, মন্দির আছে অভূতপূর্ব। তো এই 51 মায়ের 51 পীঠ, যেটা কি বলবেন এই মন্দির সম্বন্ধে? প্রথম কথা, 51 পীঠ যে আমি বাড়ির কত কাছে এসে দেখছি, এটা তো আমার কাছে, আমি তো পুরো মানে হয়ে গেলাম, কি বলবো, বাকরুদ্ধ হয়ে গেলাম। মানে 51টা জায়গায় যাওয়ার দরকার হলো না, তাই জন্যই বাকরুদ্ধ হয়ে গেলাম। তারপরে আপনাদেরই মানুষজন, তারা খুব আপনার যে প্রিয়, তারা সবাই বলে দিদি দেখতে থাকুন। 51 পীঠের 51টা রূপ আমি দেখলাম, ঘুরে 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 দেখলাম। মায়ের ব্যাখ্যা দেওয়া আছে ওখানে, কোথায় পড়েছে, কোন অঙ্গ পড়েছে, এখানে ভৈরবটা কি আছে। পাকিস্তানেও আছে, পাকিস্তানে আছে, সেটা আমাকে একজন ভাই বললেন যে ওটা পাকিস্তানে রয়েছে। এখন তো পাকিস্তানে যাওয়া সম্ভব নয়, তো তাকে দর্শন করে এখানে দর্শন করছে। এবার কি হয়, আমাদের না তান্ত্রিক পদ্ধতিতে না অনেক কাজ করতে হয়, পুজো করতে হয়। এবার সেই পুজো করার জন্য না আমাদের তারাপীঠ যান স্যার? হ্যাঁ, তারাপীঠে আমার নিজস্ব একটা ফ্ল্যাট রয়েছে, সেখানে আমি দেখি, আমার মা তারা অ্যাপার্টমেন্টে আমি থাকি, বসি। এবং তারাপীঠে আজ থেকে নয়, তারাপীঠে 18 বছর থেকে আমি যাচ্ছি তারাপীঠে। আচ্ছা। বাবার সাথে যেতাম আগে, এখন আমি যাই। এবং ওখানের কাজ দেখে তারাপীঠের ওখানে বললো, তুমি হোটেলে কেন কাজ করবে, তুমি তোমার জায়গায় কাজ করবে। আমার জায়গায় মানে ফ্ল্যাটের ব্যবস্থা দিচ্ছি করে, তো একজন কিন্তু আমাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছে তারাপীঠে, মাতার অ্যাপার্টমেন্টে। তো ওখানে আমি কাজ করি, এবং বিভিন্ন আগে তো শ্মশানে কাঠে করা হতো, এখন তো কাঠের চুল্লিটা এখন আর নেই, করা হয় না, বন্ধ হয়ে গেছে। তবুও শ্মশানের সেই জাগ্রত ইটা তো রয়েছে। এই যে সতীপীঠ না, সতী 51টা মা, এবার মায়ের বিভিন্ন জায়গায় তার এক একটা অঙ্গ পড়েছে। কেন, যখন আমাদের মানে দক্ষ যজ্ঞটা যখন হলো না, তখন কি হলো, মা মানে মা না ওই তার স্বামীর মানে
মানে অপমান অপমানটা সহ্য করতে পারলো না। পারলো হ্যাঁ, না। হ্যাঁ। তখন সে নিজের দেহ ত্যাগ করলো এবং সেখানে সেটা ও পড়ে পড়ে গেল হ্যাঁ। এবং সেটা শিব সহ্য করতে পারলো না। তখন শিব সেখানে এসে নিয়ে এসে সারা তাণ্ডব ব্রহ্মাণ্ড তাণ্ডব তাণ্ডব করলো। তার তখন রাগ হয়ে গেল। এখন তখন বিষ্ণু দেখলো যে এ তো ধ্বংস হয়ে যাবে সবকিছু, তখন তার সুদর্শন চক্র দিয়ে ওই খণ্ড 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 করে এক একটা মানে দেহের খণ্ড এক একটা জায়গায় পড়লো এবং সতীপীঠ ওখান থেকেই শুরু হলো। এবং সেই সতীপীঠগুলি অনেকেই অজানা, অনেকেই জানে না। তো ওটা না মানে ঠাকুরের সাথে এতটা আমাদের জড়িত, আমি একটা স্বপ্নে পেলাম, শুনেছি কোন একটা ভাই আমাকে বললেন। ওই স্বপ্নে পাওয়া মন্দির এই 51 কালীবাড়ি, মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়ি। এই মন্দির এখানে বিখ্যাত হয়ে গেল এবং জাগ্রত মন্দির। যা চাইবে মানে মায়ের কাছে গিয়ে কেউ মুখ ফুটে চাইবে যা কিছু, তো সন্তান হচ্ছে না, মার কাছে গিয়ে বলছে মা যেন আমার সন্তান হয়, কোনো না কোনোভাবে সে সন্তান নিয়ে আমার মায়ের কাছে আবার চলে আসে। সে 1 বছর 2 বছর পরে এসে বলছে মা তোমার জন্য সন্তান হয়েছে, মা তুমি এই সন্তানের নামকরণ করে দাও। আমাদের এখানে নামকরণ করা হয়, আমাদের এখানে বিয়ে দেওয়া হয়, আমাদের সমস্ত রকম কিছু করা হয় এই মন্দিরে। আচ্ছা, আপনার জন্য আজকেই আমন্ত্রণ রইল 1 জানুয়ারি 1 তারিখে রক্তদান শিবিরে। ওদিন আমাদের রক্তদান শিবির, কল্পতরু উৎসব, ওদিন একটা মহা উৎসব হয়। উৎসবও করেন? হ্যাঁ, এখানে হয় 1 জানুয়ারি। ওটা সবাই জানে এখন, ওটা খুব মানে বহু দিন ধরে হচ্ছে মোটামুটি। একটা বলি কথা যে আমার যে দর্শক বন্ধু আছে তাদের জন্য আপনার কি বার্তা দেবেন বলুন? মানে ভালো থাকার রেসিপিটা কি দেবেন আপনি? প্রথম ভালো থাকার রেসিপিটা হচ্ছে যে শরীর থেকে হিংসা ত্যাগ করতে হবে। মানে প্রত্যেকটা ইন্দ্রিয়র মধ্যে যদি হিংসা থেকে যায়, ইন্দ্রিয়র মধ্যে, আজকে আমি হিংসা করলাম না কিন্তু কাল তো করলাম, কাজে ইন্দ্রিয়গুলোকে এমন সজাগ করে রাখতে হবে। সেটা আপনি আধ্যাত্মিকতা দিয়ে হোক, জপ তপ করেই হোক, প্রতিদিন নিত্য পূজা করেই হোক, অ্যাস্ট্রোলজার যেটা বলছে সেটা জেনে বা তার কাছ থেকে কোনো একটা টিপস নিয়েই হোক। হিংসাটা বড্ড মানুষের শরীরে এলে কোনো ভালো প্রচুর হিংসা, এখন অকারণে হিংসা, তোর আছে আমার কেন নেই। আরে আমি যেভাবে জন্মেছি সেভাবেই আমার পাওনা, আমার কর্মফল, তারপর আমার পরিশ্রম। আমি বলছি না, মানে যে মানুষটা পেয়েছে, একদম 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 এটা একটা এক্সাম্পল দিলাম, তো সেটা তো তার উপর নির্ভর করে। কিন্তু সে এইসব মানবে না, হিংসা করে দিল। এগুলি কোন গ্রহ দেয়? এখানে তো গ্রহ, হ্যাঁ, কোন গ্রহ দেয়? এখানে মঙ্গলটা খুব মানে খুব তোমাকে তাতিয়ে দেবে, মঙ্গলটা পুরো তাতিয়ে দেবে তোমাকে। এখানে কিন্তু অনেকের ভাবনা শনি দেয় না, শনি এসব কাজে করে না, সাত্ত্বিক, শনি সততার প্রতীক। এখানে মঙ্গলটা দেবে। এখানে কে দেবে? সব থেকে যেটা বড় সেটা হলো তোমাকে শুক্র তোমাকে নেগেটিভ করে দেবে। এখানে মঙ্গল শুক্র এই দুটোর কিন্তু কুপ্রভাব একদম শেষ করে দিচ্ছে। শুক্র না, তারপর সে চলে যাচ্ছে জেলে চলে, তার জীবনটাও নষ্ট হয়ে গেল, আর একটা জীবন নষ্ট করলো। ওপরে কি লেখা থাকবে? পাপ করলো, তো সে মানব জন্ম হয়তো পাবেই না, আর কোনদিন পাবে না, পিঁপড়ে হয়ে জন্মাবে, পিঁপড়ে হয়ে বা অন্য কিছু হয়ে জন্মাতে পারে। তো এই জায়গা থেকে একটা কথা বলি, আমাদের দিদি কিন্তু খুব মিশুকে এবং খুব মিষ্টি। আর দিদিকেও দেখো যার মানে অন্তর, মানে যার মধ্যে, যার ভিতর যদি পরিষ্কার থাকে, পবিত্র থাকে, তার সৌন্দর্য তো ফেসে তো দেখা দেয়, এবং তার কথাবার্তা, তার ব্যবহার, তার আচার আচরণ, তার চালচলন। দিদির দেখো আমরা 5টা জিনিস আমি বলতে, দেখো অনেক কিছু জানলাম। 1 নম্বর, দিদি সংসারে খুব হ্যাপি, দিদি ফ্যামিলিতে খুব হ্যাপি, দিদি শারীরিক দিক থেকে খুব হ্যাপি, দিদি মানসিক দিক থেকে খুব হ্যাপি। দেখো মানব জীবনে কিছু না কিছু সমস্যা থাকে। তো আজকে আমি আমাদের না, তোমাদের সবার দিদিকে আমি একটা খুব সুন্দর জিনিস গিফট করব। একটা খুব সুন্দর জিনিস, যে জিনিসটা হাতে পড়লে বা হাতে রাখলে জীবনে একটা অদ্ভুত শক্তি, একটা আমূল পরিবর্তন। এবং এই জিনিসটা আমি মনে করি মানে যদি তুমি অনেক টাকা ব্যয় করো তবুও কিন্তু আসল এই জিনিসটা পাবে না। আমি সেই জিনিসটা তোমাদের সামনেই দিদিকে দেব, এবং ওটা কি থেকে তৈরি হয়েছে সেটাও বলবো। এটা হলো পাইরাইট।
পাইরাইট, এটা কিন্তু র পাইরাইট। এই পাইরাইট কিন্তু আমরা কিন্তু আগেকার দিনে কিন্তু আমরা নকল সোনা ভাবতাম, আমরা সোনা ভাবতাম এটাকে, কিন্তু এটা নকল সোনা রূপে কিন্তু হয়। তো এই পাইরাইট কিন্তু বহু মূল্যবান একটা ধাতু, এবং এই পাইরাইট দিয়ে তৈরি হলো এই ভেসলেটটি। এবং এই ভেসলেটটি যদি আমাদের হাতে থাকে, বাম হাতে পড়তে হবে। এই পাইরাইট কিন্তু জাগ্রত করা, দিদি তোমার নাম দিয়ে কিন্তু শোধন করা। এবং এই পাইরেট যদি তুমি হাতে ধারণ করো, তোমার দেখবে অনেক মানুষের প্রতি একটা আকর্ষণ ক্রিয়া, ভালোবাসা, শক্তি, ভিতর থেকে একটা ঊর্জা, সমস্ত কিছু কিন্তু হবে। এবং এই পাইরেট আসল পাওয়া যায় না, খুব কম। কোথা থেকে পেলেন? আমাদের এটা আমাদের এটা কিন্তু তৈরি করতে অনেক দূর থেকে কিন্তু এটা আসে আমাদের। এটা হলো র, একটু ধরবেন, দেখুন ভারী না খুব? বাবা, খুব হেভি, খুব হেভি, আর খুব ইন্টারেস্টিং কালার, সুন্দর কালার, রাজকীয় কালার একেবারে। এবং এটা যদি নষ্ট হয়ে যায় না, ধরুন এটা কালো হয়ে গেল বা এটা হয়ে গেল, কিন্তু এর যে গুণ সেটা কালো হয় না, এর গুণটা কিন্তু সারা জীবন থাকবে। হয়তো এই যে একদম এইটা এর আবরণটা হয়তো রোদ, জল, বৃষ্টি লেগে এটা হয়তো কালচে একটা ছাপ পড়ে গেল ধরতে, কিন্তু এর যে ভিতরে যে মেটেরিয়ালস, এই যে এটা অ্যাজ ইট ইজ এরকম থাকবে সারা জীবন, তাই না? হ্যাঁ, নষ্ট হবে না এটা। আর এর ঊর্জা এটা খুব পাওয়ারফুল, এবং এর জন্য একটা চার্জার আছে, এবং এর জন্য একটা চার্জার আছে, সেটা এর জন্য চার্জার আছে, দেখবেন চার্জারটা জানতাম না। ইয়েস, নিয়ে অফ আসো তো কোর্স, চার্জারটা। এইগুলো তো আমার জানার কথা আপনার কাছ থেকে। এটা চার্জার, এটা চার্জ করবে, আপনি এটা পড়বেন, কিছুদিন পর মনে হবে যে এর কার্যকারিতা না কমে যাচ্ছে, তখন এটা এখানে রেখে দেবেন, জাস্ট আর কিছু না, রেখে দিয়ে আপনি কোনো ঠাকুর ঘর বা ভালো ঠাকুর ঘর আছে, মন্দির আছে, মন্দিরে আপনি রেখে দেবেন। আজকে রাখবেন, কালকে এটা চার্জ হয়ে যাবে, এবং তারপর আপনি আবার ধারণ আবার যেমন চার্জ হয়ে গেল। এটা কি সায়েন্টিফিক বলবেন? হ্যাঁ, দিস ইজ সায়েন্টিফিক। এর পাওয়ার যে ভিতরে যে একটা ঊর্জা থাকে না, ঊর্জা, শক্তি, এটাকে বাড়িয়ে দেয়। এটা গ্রহে দেখা গেল আপনার জীবনটা না ঝিমিয়ে গেছে, অনেক সময় হয় ক্লান্তিকর লাগে, কত মানুষের হয়, ঝিমিয়ে গেছে, প্রোগ্রেস নেই, আপনার দুঃখ মনে হচ্ছে, কষ্ট, কিন্তু কোনোদিন দেখা গেল যে আমার তো এত ভালো মানে ফেম ছিল, এত ভালো কিছু ছিল, কিন্তু কেন এখন যেন লোকমুখে অতটা আমার নাম নেই, ডাক নেই, কেমন যেন আমার দিন দিন শরীরটাও সাথ দিচ্ছে না, শরীরে নানা রোগ, মানে ভিতর থেকে আলসে ভাব, ঘুমিয়ে আছি, আজকে একটা জায়গায় যাওয়ার কথা, না থাক ঠিক আছে চলো আজকে আর পারছি না, অন্য দিন যাবো, এই যে একটা আলসেমি, সমস্ত কিছু দূর করে এটা। দিদির কথায় আমরা খুব আপ্লুত, এবং তাই আমি দিদিকে এটা আমি গিফট করব, গিফট, কোনো চার্জ নয়, কোনো কিছু নয়, শুধু গিফট, এটা গিফট। এবং দিদি এই সম্বন্ধে যদি তোমার আরো কিছু জানার থাকে তুমি আমাকে কল করতে পারো, আমি ফোন করব, ফোন করতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কিন্তু খুব সফট, আমি বাড়িতে গিয়ে দেখাবো। হ্যাঁ, চার্জ কি গোটা দিন দেব? হ্যাঁ, তারপরের দিন আবার পরে নেব। একদিন তুমি চার্জ দিলে, পড়লে, আবার হয়তো তুমি 7 দিন পরে, 8 দিন পরে চার্জ দিলে। এটা আপনি একটা দারুণ জিনিস দিয়েছেন। মানে সত্যি কথা বলতে কি, যখন খুব কাজকর্ম করে ক্লান্ত হয়ে পড়ি, তখন খুব মনে হয় একটু চার্জ দরকার, তাই না? তাতে কি করি, আমি মেডিটেশন করি, আমার যোগার টিচার আসে, যদিও সপ্তাহে 2 দিন আসে, তবুও আমি যোগা করি। এইবারেতে আমি মনে করছি যেটা আপনি আমাকে দিলেন আমার খুবই কার্যকরী হবে, ঈশ্বরের আশীর্বাদে, আপনার শুভেচ্ছায়, ভালোবাসায়, এটা আমি চার্জ দেব এবং ব্যবহার করব। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব মূল্যবান হয়ে গেল আমার কাছে, খুব মূল্যবান। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। যদি তোমাদেরও এটা দরকার হয়, কন্টাক্ট করতে পারো, দারুণ জিনিস, এটার মূল্য দিয়ে বিশ্লেষণ করা যায় না, শরীরে ঊর্জা, পাওয়ার, তেজ, একটা আমূল পরিবর্তন নিয়ে আসে।
যদি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তো শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আবারও আসবো অন্য কোনো একদিন নতুন কিছু নিয়ে, আর দিদির সাথে তন্ত্রের আলোচনায় একদিন থাকবো আমরা। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।